জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সুপ্রসাদ শুরু করছি 5টা 5। আর জ্যাক অলিবল স্টুডিওর 5টার 5-এ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 21-এর মঞ্চে মোটামুটিভাবে একটা গোল সেট করে দিয়েছেন এবং রীতিমতো ভোট যুদ্ধে নেমে পড়ার কথা বলে দিয়েছেন। 27শে জুলাই থেকে প্রত্যেক শনি রবিবার করে মিটিং মিছিল হবে এবং বাংলা ভাষার ওপরে অত্যাচার, বাঙালিদের ওপর অত্যাচার, এই ন্যারেটিভ সেট করে দিয়েছেন তিনি এবং এই অত্যাচারের প্রতিবাদ করার কথা বলেছেন লাগাতার এবং এটা গোটা রাজ্য জুড়ে চলবে। কিন্তু আজকে অত্যন্ত উদ্বেগজনক এক তথ্য সামনে রেখেছেন 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চড়বে, যেটা নিয়ে আজকে আমরা চর্চা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন দিদি, আমাদের সঙ্গে তৃণমূলের তরফ থেকে রয়েছেন পার্থপ্রতিম রায়, দেবাশিস ধর রয়েছেন বিজেপির তরফ থেকে। তবে আমি শুরুতে পার্থদের কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাই। আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। অত্যন্ত চিন্তার এই দাবি করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমভাবে ডিটেনশন ক্যাম্প করে আটকের কথা বলা হয়েছে। দেখুন, একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা সার্কুলার বিজেপি শাসিত রাজ্যগুলোতে মূলত পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে অনুপ্রবেশকারীর সন্দেহে যাকেই সন্দেহ হবে তাকেই ধরপাকড় করা, জিজ্ঞাসাবাদ করা, নথিপত্র যাচাই করা বা প্রয়োজনে তাদেরকে আটকে রাখা। তো এ ধরনের অনুপ্রবেশকারী মানে তো বাংলাদেশ অনুপ্রবেশকারী, মানে সন্দেহ বলছে, সন্দেহ হলে টেকনিক্যালি এটাও মানে আমি বাংলা কথা বললে সন্দেহ ধরতে পারে। তার আমরা কিছু উদাহরণ দেখলাম যে বিগত প্রায় আমার জেলা কোচবিহার থেকে আমরা নিজেরাই সেই বিষয়ে কাজ করেছি। এই গুড়গাঁওয়ে লাস্ট 7 ডেজে অন্তত পক্ষে 50 জন কোচবিহারের শ্রমিক যারা সেখানে কাজ করে সেক্টর 65 কেউ 56-এ, তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে কেউ রাজবংশী, কেউ নস্য শেখ মুসলমান, তেলি মুসলমান, এ ধরনের মানুষ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে ভীষণভাবে হয়রানি করা হচ্ছে, রাতভর আটকে রাখা হচ্ছে, মহিলাদের আটকে রাখা হয়েছে। আমরা এটা নিয়ে রাজ্য সরকারকে আমরা দৃষ্টিগোচর করেছি। আমাদের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম এ ব্যাপারে কাজ করেছে এবং স্থানীয় পুলিশ যোগাযোগ করে তাদের ডকুমেন্টেশন প্রপারলি পাঠানোর পরেও তাদেরকে 24 ঘন্টা আটকে রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আপনি জানেন কিছুদিন আগে কোচবিহারে পুশব্যাকও হয়েছে, ত্রিপুরা সীমান্তে পুশব্যাক হয়েছে, পরে কোচবিহার চাংড়াবান্ধা সীমান্ত থেকে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে। এ ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এটা কিন্তু এই নোটিফিকেশনটা যাওয়ার পর থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মূলত এই ধরনের কর্মকাণ্ড আমরা প্রায়শই লক্ষ্য করছি। সেটা দিল্লি, সেটা হরিয়ানা, সেটা গুজরাট, সেটা রাজস্থান, সেটা মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলোতে সব থেকে বেশি, বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলছে, বাংলাভাষী মানুষ, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, তাদেরকে একভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। তারা আধার কার্ড দেখাচ্ছে, ভোটার কার্ড দেখাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড আমরা বিশ্বাস করি না, এটা জাল হয়, তোমাদের পুরনো জমির দলিল আনতে হবে, তোমাদের পুরনো ভোটার লিস্ট আনতে হবে, কাউকে বলছে বাবা মায়ের নথিপত্র নিয়ে আসতে পারে। এই ধরনের অমানবিক, যেখানে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে বলে আমরা মনে করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, যথার্থই আজকের মঞ্চ থেকে বলেছেন এই নোটিফিকেশন দিয়ে কোথাও একটা ভারতবর্ষের গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে, বাংলাভাষীদের উপর ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে অলরেডি। তুমি যখন বলছো রাখা হচ্ছে, না আপাতত থানায় রাখা হচ্ছে, কোথাও ডিটেনশন ক্যাম্প করার পরিকল্পনা চলছে। এনআরসি সর্বত্র লাগু করার একটা প্রক্রিয়াকরণ করছে এবং তা দিয়ে বাংলাভাষী মানুষ, বাংলার মানুষকে কোথাও একটা অপদস্থ করা, কোথাও একটা আটকে রাখা, তাদের জীবন যাত্রাকে একদম একটা কনফাইন্ড করবার একটা উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এটা অত্যন্ত অমানবিক। বাংলার মানুষ বিদ্রোহ ঘোষণা করছে। সিরিয়াস অ্যালিগেশন। প্রথম কথা,
ওই ওনার নোটিফিকেশানটা যেটা দেখালেন, ওই অনেক কাগজ আমরা বিভিন্ন 21শে জুলাইয়ের মঞ্চে অনেক রকম বক্তব্য শুনেছি বা অনেক কাগজ দেখেছি। সেই যখন হিটকোর থেকে কাগজ থেকে আরম্ভ করে আমাদের কর্পোরেশনের বিভিন্ন রকম সময় বিভিন্ন দুর্নীতি আরও অনেক রকম কাগজ উনি দেখিয়েছিলেন। সেই কাগজগুলোর অরিজিনাল তার অস্তিত্ব বা ইন্টারপ্রিটেশন বা নোটিফিকেশান আজ পর্যন্ত সেগুলো খুঁজে পাওয়া যায়নি। উনি আজকে যে কাগজটা দেখিয়েছেন, উনি বললেন যে যেটা আমাদের পশ্চিমবঙ্গে এখনও আসেনি, অন্যান্য রাজ্যগুলোতে এসছে। তো খুব শিগগিরই আমরা চাইবো ওই কাগজটা ওইভাবে না দেখিয়ে উনি যদি প্রত্যেকটা তার কনোটেশনগুলো ঠিকমতো ব্যাখ্যা করে বলতেন, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হতো। মানে আমাদের মনে হয় ভারতবর্ষে আজ পর্যন্ত যারা কেন্দ্রীয় সরকার চালিয়েছে বা চালায়, এরকম কোনো অযৌক্তিক বা এরকম কোনো নোটিফিকেশান কেউ করে না একটা নির্বাচিত সরকার, এবং সেটা যদি ডেমোক্রেটিক ওয়েতে চলা সরকার হয় এবং তার যদি কোনো রকম সেই মানে ধরনের যদি আমাদের মানসিক একটা স্থিতিশীলতা থাকে, এই ধরনের নোটিফিকেশান কখনোই হবে না। 2 নম্বর কথা, যে ডিটেনশন ক্যাম্পের কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের এখনও অবধি সেই ব্যাপারে কোনো রকম কিছু আসেনি, ফলে এই আলোচনাটাই মনে হয় অযৌক্তিক। 3 নম্বর হচ্ছে এটা তো শেষ করে রাখা তো হচ্ছে, শেষ করে রাখা তো হচ্ছে, এটা তুমি অস্বীকার করতে তো পারো না। আমাদের পশ্চিমবঙ্গে কোথায় রাখা হয়েছে একবার একটু যদি না, পশ্চিমবঙ্গে না, অন্যান্য রাজ্যে তো রাখা হয়েছে। শুনুন, আমাদের একটা দুটো জিনিস বুঝতে হবে, খুব ক্যাটাগরিক্যালি বুঝতে হবে। যখন বিভিন্ন নেতৃত্ব গলা মানে জোর করে বিভিন্ন জনসভায় বলে বেড়ান যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসো, ওরা আমাদের ভোটার ব্যাংক, মানে একদম কোট আনকোট পদাধিকারী এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন সময় বলেছেন, এবং সেটা অন রেকর্ড আছে, মানে আপনারা চাইলে সেটা আবার ইয়ে করে দেখাতে পারেন। তো তারা যদি ভারতবর্ষের কখনো নাগরিক হতে পারে না, নাগরিক কারা তার জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে, আইন আছে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও আসামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে বলেছে সেইভাবে নাগরিকত্ব পাওয়া যায়। তো তার বাইরে দাঁড়িয়ে যদি আমরা বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে আমরা এটা প্রচার করার বা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি, এবং আমরা জানি যে এই ভোট ব্যাংকই কিন্তু আলটিমেটলি তৃণমূলকে জিততে সাহায্য করে। এর বাইরে যদি কোনো ন্যারেটিভ আজকে যদি সেট হয়, তো আজকে আমরা এটাই বলতে পারি যে যে ধরনের ধরুন আমাদের ইনফিল্ট্রেশন হয়েছে, এবং যেভাবে একই প্যাকেজে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য যে আমাদের যে নাগরিকত্বের যে প্রমাণগুলো থাকার লাগে, সেই ধরনের একটা অসাধু চক্র in connivance with general administration and police administration and also with the political system, দীর্ঘদিন ধরে এই সিস্টেম হওয়ার ফলে দেশের যে অবস্থা, দেশের সার্বভৌমত্ব থেকে, তার আইন শৃঙ্খলা থেকে, তার ইকোনমি থেকে সব কিছু বিনষ্ট হয়েছে। আর সব থেকে বড় কথা, যদি কোনো নির্বাচিত সরকার ভেবে থাকে রাজ্যের যে এরা আমাদের ভোট ব্যাংক হতে পারে, এবং পরবর্তীকালে সেই বাঙালি, বলছো যে এদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, আমি এদের ভোটে বলছি না, এদের একটা বড় অংশ রয়েছে। দেখুন, ভোট হয়তো সবাইকে নিয়ে হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এই অনুপ্রবেশকারীরা ম্যাক্সিমাম হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। অন্য রাজ্য যারা সত্যিকারের আইন শৃঙ্খলা প্রণয়ন করার ক্ষমতা রাখেন, তারা কিন্তু যে দেশের সংবিধান মেনে যেভাবে আইন প্রণয়ন করা উচিত সেটা করে থাকেন, কিন্তু পক্ষান্তরে এই শুধু ভোট ব্যাংকের জোরে যে এই ধরনের যারা ভোট দিয়ে জেতান, তাদেরকে যখন বাদ দিয়ে দেওয়া হবে, সেই ভয়ে যদি আমরা দেশের সার্বভৌমত্ব, আমরা এটা বলতে পারি যে অবশ্যই নিশ্চয়ই প্রত্যেকটা ভোটার লিস্ট থেকে আরম্ভ করে নাগরিকত্ব একটা ফেয়ার সিলেকশন হোক, সেক্ষেত্রে তো কোনো কারো মানে এক্ষেত্রে দ্বিমত থাকার জায়গা নেই। যদি না থেকে আমরা যদি ওই ধরনের লোককে আমরা অ্যালাউ করে তাদের যদি নাগরিকের আখ্যা দিয়ে যদি আমরা দেশের সার্বভৌমত্বকে নষ্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা উল্টোটা কোশ্চেন করতে পারি, আমাদের এখান থেকে কেউ গেলে কি সেটা ওনারা এইভাবে অ্যালাউ করবে? দেখুন, অনুপ্রবেশের কথা বলছেন দেবাশিসবাবু দীর্ঘদিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তার এটা বিষয়ে অন্ততপক্ষে জানা যে এই অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার।
নিশ্চিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিএসএফ এরা এই বিষয়গুলো দেখে। যদি অবৈধভাবে কেউ ঢুকে থাকে তাহলে তার দায়বদ্ধতা, এইটা না, এটা আমি এটা গত কয়েকদিন ধরে একটা বিষয় দেখছি। আমি যে কথাটা বলতে চাই, এক মিনিট এটা গত কয়েকদিন ধরেই তৃণমূল আর বিজেপির একটাই ন্যারেটিভ, অত্যন্ত ক্লিশে ন্যারেটিভ। তোমরা বলবে যে বিএসএফ এর দায়, বিজেপি বলবে যে জমি কেন দিচ্ছে না কাটাতারের জন্য। নতুন কিছু বলো না। না না, আমি বলতে চাই যে কিছুদিন আগে যে কিছু মানুষকে পুশব্যাক করা হলো, তাদেরকে কেন আবার ফিরিয়ে আনা হলো? তার মানে তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিছুটা ইন্টেনশনালি বাংলা ভাষায় কথা বলছে বলে বা বাঙালি মুসলমান বলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার একটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। এই কার্যক্রম হলো যে গণতান্ত্রিক দেশে তারা ভারতের নাগরিক হয়েও তাদেরকে পুশব্যাক করা হলো। এই যে হিন্দু পরিযায়ী শ্রমিকরাও রয়েছে, সেটা তো রয়েছে। আমি খুব ক্যাটেগরিক্যালি এই কথাগুলো বলছি। আজকে আমাদের একটা কোচবিহারের রাজবংশী মানুষ উত্তম কুমার ব্রজবাসী, তাকে এনআরসির নোটিশ পাঠিয়ে দেওয়া হলো। সেই লোকটি কখনো অসমের বাসিন্দাই নয়, পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ধরনের ঘটনাগুলো হচ্ছে। আজকে অসমের যখন এনআরসির প্রথম লিস্ট বেরোলো, 19 লক্ষ মানুষ বাদ গেল। কারা বাদ গিয়েছে? সেখানে অসমিয়া হিন্দু বাদ গিয়েছে, বাঙালি হিন্দু বাদ গিয়েছে, বাঙালি মুসলমান বাদ গিয়েছে, রাজবংশী বাদ গিয়েছে, গোর্খা বাদ গিয়েছে। তাহলে এই যে ঘটনাক্রম, অথচ রাজবংশী, কোচ, সেই মানুষগুলো এখানকার স্থায়ী বাসিন্দা, ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা, তারা বংশ পরম্পরায় এখানে বাস করে, অথচ ডি ভোটারে তাদের নাম, এনআরসিতে তাদের নাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোথাও একটা মানুষকে গণতান্ত্রিকভাবে বিপন্ন করবার চেষ্টা করছে বিজেপি সরকার। তাদের উদ্দেশ্য কি সেটা আমরা আমাদের বোধগম্য হচ্ছে না। দেবাশিস, পার্থদা যে বক্তব্যটা রাখছে, দেবাশিস দেখো, প্রথম কথা হচ্ছে যে অনুপ্রবেশ কেন হয়েছে না হয়েছে তার দায় আমার আপনার মতন সাধারণ মানুষ নেবে না। এটা তোমাদের রাজনৈতিক দলের বিষয়, এটা সরকারের বিষয়। আমাদের কোনো দায় না থাকা সত্ত্বেও আমি বাংলা বলি বলে আমার প্রতি সন্দেহ হবে, আমাকে তুমি আটকে রাখবে, তারপর আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়। তুমি কে আমি ভারতীয় জিজ্ঞেস করার? আমি জন্মসূত্রে ভারতীয়, দেশটা আমার। তুমি 10 বছর পরে গিয়ে হঠাৎ করে মনে হবে ঠিক করবে আমি ভারতীয় কিনা। এই অধিকার কে দিয়েছে? তোমাদের ভুল, তোমরা ঠিক করবে, তার জন্য সাধারণ মানুষ কেন হেনস্থা? আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই, মানে অন্যভাবে নেবেন না। আমরা ধরুন, যারা আপনি, আমি বা পার্থও যে প্রফেশনে রয়েছেন, আমরা রাত্রেবেলা অনেক সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, বা আমরা ফিরতে অনেক সময় অনেক রাত হয়ে যায়। কোনো দিন যদি আপনাকে, আমি যখন আমার চাকরিতেও ছিলাম, ধরুন আমি মানে কোনো পুলিশের ইউনিফর্মে ছিলাম না, বা এমনি কোনো জায়গায় গিয়েছিলাম, ফেরার সময় যদি কোনো পুলিশ অফিসার বা কোনো পুলিশের কনস্টেবলও দাঁড়িয়ে গাড়ি দাঁড় করাতো, বা এই রাজ্যে কেন অন্য রাজ্যেও, সেক্ষেত্রে কিন্তু আমি আমার নির্দিষ্ট পরিচয়পত্র বা অন্যান্য জিনিসকে দিয়ে আমাকে নিজেকে সেটাকে বলতে হতো। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আপনারাও যে যারা চাকরি করেন বা ইয়ে করেন রাত্রেবেলা, আমি সেটাই বলে দিচ্ছি, কোথা থেকে ব্যাস আমি সেটা বলে দিই। এইগুলো আমাদের কিছু বৈধ কাগজপত্র থাকে, সেটা দিয়ে আমরা নিজেদের প্রমাণ করি। ঠিক আছে, সেটা যে কোনো জায়গায় ভারতবর্ষে গেলে সেটাকে আপনাকে প্রমাণ করতে হয়, বিদেশে গেলে তার জন্য আলাদা নিয়ম আছে। তো এখানে দাঁড়িয়ে যে ঘটনাটি ঘটেছে, দেখুন, এর বাইরে আমরা কেউই নয়। আজকে আমি কোনো ব্যাপারটাকে চ্যালেঞ্জ যদি করতে যাই, আজকে একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট যেটা ঘটেছে, আমি পূর্ববর্তী টক শোতে বিভিন্ন জায়গায় এটা বলেছি, যদি ওই এনআরসিতে যার নাম যার জন্য বাদ গেছিল, মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, সেটা মানে ইলেকশন কমিশন কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম করে দিয়েছে, সেই গাইডলাইনে সেটা যাওয়ার কথা নয়। যদি কেউ বাদ দিয়ে থাকে, সেটা যিনি করেছেন তার ওই এরারটা হিউম্যান এরার। কিন্তু দেবাশিস দা, পার্থ দ্বারা যদি বলে এই সব করে তোমরা বকলমে এনআরসি লাগু করতে চাইছো, তাহলে মানে সেটা তুমি খণ্ডন করবে। বকলমে এনআরসি লাগু করতে চাই না, কিন্তু আমরা বকলমে না, আমরা ক্যামেরায় অন ক্যামেরায় দাঁড়িয়ে বলছি, কিন্তু আমরা আমাদের নাগরিক যারা তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে চাই, এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে আলাদা করতে চাই। এই দুটো জিনিস কিন্তু পরিষ্কারভাবে আমাদের এই ন্যারেটিভ রয়েছে, এই ন্যারেটিভের বাইরে কোনো ন্যারেটিভ নেই। আর 2 নম্বর কথা,
অন্য যে কোনো দেশ থেকে আমরা লোকজন নিয়ে এসে তারা যদি বৈধ ভাবে না, তাদের কোনো নাগরিকত্ব পাওয়ার কোনো জায়গা থাকে যেটা আমাদের সংবিধানে রয়েছে, তার বাইরে গিয়ে যদি যে কোনো লোক আমাদের ঢুকে পড়ে এবং আমাদেরকে মেনে নিতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, শেষ করে নিই, যে দেখুন একটা কথা বলি, প্রত্যেকটা ভোট যখন আসে প্রত্যেকটা দল একটা ন্যারেশন সেট করে। আজকে যে মানে বার্নিং ইস্যুগুলো রয়েছে এবং তার থেকে যে জায়গায় দাঁড়িয়ে রাজনীতি আজকে এখানে এসে দাঁড়িয়েছে, এই বাংলা ভাষার জিগির যদি না তুলে বাঙালিকে না চাগানো যায়, এটা মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই জানেন। উনি অত্যন্ত পোড় খাওয়া রাজনীতিবিদ এবং উনি আমি জিগির অনেক কিছুই ওঠে, রামের জিগির ওঠে, কালীর জিগির ওঠে, দুর্গা জগন্নাথের জিগির ওঠে, বাংলা ভাষার জিগির উঠছে। সেটা তোমাদের পলিটিক্যাল ন্যারেটিভ কি হবে আমি ওদিকে যাচ্ছি না। আমি পার্থদার কাছে যে বিষয়টা আছে, আমি দেবাশিস দার কথা সূত্র যদি বলি, যদি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হয়, অনুপ্রবেশকারী কারা তাদেরকে খুঁজে বার করতে হয়, এটা ছাড়া তোমাদের কাছে বিকল্প কোনো অপশন আছে? দেখুন, মানুষের নিরাপত্তা তো নিশ্চিতভাবে সুনিশ্চিত করতে হবে। জাতীয় নিরাপত্তা আমাদের কাছে সর্ব অধিকার পায়। তোমরা ইস্যু তুলেছি না, আমরা ভুয়ো ভোটার ইস্যু আমরা তুলেছি না। আমি অন্য কথা বলতে চাইছি যে পেহেলগামে এতগুলো মানুষ ঢুকে গেল, জঙ্গি ঢুকে গেল লাইন অফ কন্ট্রোল পেরিয়ে, তাদেরকে চিহ্নিত করা গেল না, তাদেরকে ধরা গেল না, তারা আছে না মরে গেছে, ভারতেই আছে না পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গেছে, এই বিষয়টাই এখনো পর্যন্ত খোলসা করতে পারেনি। আজকে জাতীয় নিরাপত্তার স্বার্থে বলছে যে অনুপ্রবেশ বাঙালিদের সন্দেহ হলেই তাদেরকে ধরো, বাংলাদেশি কিনা। আজকে হেমন্ত বিশ্ব শর্মা কি বললো, যে মাতৃভাষা যারা বাংলা ভাষা লিখবে অসমে এই সামনের সেন্সাসে, তাদেরকে বাংলাদেশিভাবে চিহ্নিত করা সহজ হবে, অনুপ্রবেশকারী সহজ। একটা সময় আমরা অসমে দেখেছি বাঙালি খাদাও কর্মসূচি দেখেছি, আমরা দেখেছি যে কিভাবে বাংলা বিদ্বেষ গোটা ভারতবর্ষে ধীরে ধীরে ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানেই বাংলার মানুষ কাজ করছে তাদের সেখানেই সন্দেহপ্রবণভাবে তাদেরকে ধরা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে 24 ঘন্টা 48 ঘন্টা ছাড়া হচ্ছে না। অল্টারনেটিভ বিষয় দেখুন, আমাদের যে পেরিফেরি বা যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে অনুপ্রবেশ ঠেকানো, বা কেউ যদি ইলিগাল মাইগ্রেন্টস হয়ে থাকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু নির্বিচারে ভাষী নিশ্চিতভাবে খুঁজবে। একটা তো তুমি যেটা বললে অনুপ্রবেশ আটকানো হোক, তোমরা কেন্দ্র রাজ্য যদি এরকম ঝামেলা করতে থাকো তাহলে তো এটা চলতেই থাকবে। না না, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স আছে, নির্দিষ্টভাবে কেউ যদি ইলিগাল মাইগ্রেন্টস হয়ে থাকে, অনুপ্রবেশ থেকে, তাকে চিহ্নিত করতে হবে প্রপারলি। কিন্তু চিহ্নিত করার নামে আমি গোটা বাংলাভাষী মানুষদেরকে আমি সন্দেহ করে তখন তার কাছে বিভিন্ন ধরনের কাগজপত্র চাইবো, তাকে হয়রানি করব, তার বাবার কাগজ চাইবো, তার মার কাগজ চাইবো, তার পুরনো জমির দলিল চাইবো, পর্চা চাইবো। এটা হয় নাকি কখনো? ভারতবর্ষে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার সকলের রয়েছে, যে কোনো রাজ্যে কাজ করার অধিকার, সেখানে থাকার, যে ভাষাগুলো আছে সেই ভাষায় কথা বলার। বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে, এটা তো একটা ডেঞ্জার প্রবণতা। এটা মানা যায় না। বাঙালি হিসেবে আমরা কখনো মানতে পারি না যে নিজের মাতৃভাষায় আমরা কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো, তাই বলে আমাকে দাগিয়ে দেওয়া হবে বাংলাদেশে। এটা একটা অপমান করা, এবং এটা বাংলাকে কোনোভাবে হেয় করার একটা চক্রান্ত করছে বিজেপি। আমরা তার বিরুদ্ধে লড়াই থাকবে। যখন ফার্স্ট এনআরসি নিয়ে হইচই হলো, একটা ন্যারেটিভ সামনে এসেছিল যে কাগজ নেহি দিখায়েঙ্গে, এবং তাতে তোমাদেরকে যথেষ্ট অস্বস্তির মধ্যে রাজনৈতিকভাবে পড়তে হয়েছিল। তারপরে তোমরা ওখান থেকে অনেকটা পিছিয়ে এসছো। সি অবশ্য লাগু হয়েছে, এনআরসিটা এখনও তোমার সাথে, কিন্তু আবারও যখন এই একই বিষয়ে সামনে আসছে এবং এটা তৃণমূল সাকসেসফুলি করতে পারছে এখনো পর্যন্ত বলে তোমার মনে হচ্ছে না? এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে দিলেন যে ভাষা আন্দোলন, পরিবর্তনের কথা প্রধানমন্ত্রী বললেন, পাল্টা মুখ্যমন্ত্রী বললেন পরিবর্তন হবে দিল্লিতে। দেখুন, এটা তো রাজনৈতিক বক্তব্য, এটা চলতেই থাকবে। আমি আগেই বলেছি যে মমতা ব্যানার্জি অত্যন্ত সুচারু একজন রাজনীতিবিদ, এবং উনি বিভিন্ন সময় কঠিন অবস্থাকে পেরিয়ে আসার জন্য যে ন্যারেশনটা সেট করেন সেটা দিয়ে বেসিক্যালি মানুষের সেন্টিমেন্ট এবং আবেগের ওপরে হিট করে যাতে। তো এই ব্যাপারটা, এটা নিয়ে কোনো মনে হয় এটা কোনো রকেট সায়েন্স নয়। তবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মানে আপনি কি সলিউশনটা কি, যেটা আপনি বলছেন যে কেন্দ্র রাজ্য নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছে, আলটিমেটলি মানুষের সলিউশনটা কি? মানে আমি একটা কথাই বলতে পারি, একটা সিনেমা দেখেছিলাম, মানে ওই শ্রমিক নেতা একজন সামনে এসে আন্দোলন করছে, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গিয়ে বলছে তুমি কি চাও, বলছে ইনকেলাব জিন্দাবাদ। নেক্সট বলছে, এরপরে কি বলো, বলছে হামারা দাবি পুরি করো। এই মানে
প্রত্যেকটা ইয়েতেই মানে তার পরের কথাটা ওইখানে একটু শেষ করে নিই। একদম শেষ আচ্ছা পার্থদা একদম সময় 10 সেকেন্ড। দেখুন, একটা বিষয় তো হচ্ছে বাংলার প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ভারতবর্ষে খুব ইন্টেনশনালি করা হচ্ছে, বাঙালিকে কোথাও একটা অপমান করা, বাংলা ভাষাকে নিয়ে একটা কদর্য আক্রমণ করা, এটা চলছে। নিশ্চিতভাবে নেত্রী সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, নিশ্চিতভাবে সকল বাংলা সমাজের মানুষ অংশগ্রহণ করবে। একটা কথাই বলতে পারি, আমাদের আজকে যে বার্নিং ইস্যুগুলো আছে সেগুলো থেকে উনি কি করে মানে বাঙালিকে নতুন পথ দেখাবেন সেটা দেখালে মনে হয় ভালো হতো। মানে যেখানে মানে প্রত্যেকদিন একটা করে ধর্ষণ হচ্ছে এবং এত খারাপ ঘটনা ঘটছে রাজ্যগুলোতে সবথেকে বেশি হচ্ছে, মানে বাইরে বেরিয়ে কিছু বলে ভালো। আমার সময় একদমই শেষ। অনেক ধন্যবাদ পার্থদা, অনেক ধন্যবাদ দেবাশিস দা। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।